আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এই অধ্যায়টি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছি, কারণ তাদের এখান থেকে প্রতিটি পরীক্ষায় একটি সৃজনশীল প্রশ্ন আসে। আর এই সৃজনশীল প্রশ্ন আমাদের সকলের জন্য আনসার করা খুবই সহজ, যদি আমরা এর কিছু অঙ্ক ভালোভাবে বুঝে সমাধান করতে পারি এবং কিভাবে আমাদেরকে এই অঙ্কগুলো সমাধান করতে হয় তার বেসিক ধারণাগুলো যদি আমাদের ভিতরে থাকে। আমরা পূর্বের ভিডিওতে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, যেগুলো জানলে আপনি খুব সহজে এই অধ্যায় থেকে 10 নাম্বার উঠাতে পারবেন। তো আজকে আমি আপনাদের সামনে এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেব, যা আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সৃজনশীল প্রশ্নটি যদি বুঝতে পারেন, আশা করি আপনারা খুব সহজে ব্যাংক সমন্বয় বিবরণীর অন্যান্য অঙ্কগুলো সমাধান করতে পারবেন। আজকে আমি আপনাদের সামনে কুমিল্লা বোর্ড 2023-এ যে সৃজনশীল প্রশ্ন এসেছিল ব্যাংক সমন্বয় বিবরণী থেকে, তা সমাধান করে দেব। সকলেই আপনারা প্রশ্নটি সামনে রাখবেন, তাহলে খুব সহজে আপনারা কি করতে পারবেন, প্রশ্নটি বুঝতে পারবেন। আর এই প্রশ্ন বুঝার মাধ্যমে অন্য অঙ্কগুলো আপনাদের জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। দেখেন, এখানে কুমিল্লা বোর্ড 2023-এ আমাদেরকে বলছে 2022 সালের 1 ডিসেম্বর তারিখে তোয়া অ্যান্ড সন্সের নগদ বইতে ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ ছিল 48,000 টাকা। কিন্তু উক্ত তারিখে ব্যাংক বিবরণী উদ্বৃত্ত নগদ বইয়ের উদ্বৃত্তের সমান ছিল না। এরপরে কি বলছে দেখেন, বিশ্লেষণের পর নিম্নলিখিত গড়মিলগুলো ধরা পড়ে, অর্থাৎ তাদের দুইটি উদ্বৃত্তের ভিতরে কি হয়, সমস্যা হয়। যে গড়মিলগুলো ধরা পড়ে তা তারা নিচে দিয়ে দিয়েছে। এক কি বলছে দেখেন, 5,000 টাকা ও 6,000 টাকার দুইটি ইস্যুকৃত চেক 1 ডিসেম্বর তারিখের পর পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়। 2 নাম্বার কি বলছে, বলছে 10,000 টাকা ও 12,000 টাকার দুইটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, কিন্তু প্রথম চেকটি এখনো আদায় হয়নি। 3 নাম্বার বলছে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসেবের অর্থ আদায় 6,000 টাকা, যা নগদানভুক্ত হয়নি। 4 নাম্বার বলছে ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে 15,000 টাকা, কিন্তু বইতে লিপিবদ্ধ হয়নি, অর্থাৎ নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। এরপরে কি বলছে, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 2,500 টাকা ও ধার্যকৃত ব্যাংক চার্জ 600 টাকা নগদানভুক্ত হয়নি। ক নাম্বার বলছে আমাদেরকে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। আশা করি আপনারা ক নাম্বারটি পারবেন। খ নাম্বার বলছে তোহা অ্যান্ড সন্সের হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। পূর্বের ভিডিওতে কিভাবে জাবেদা দাখিলা দিতে হয় আমি তা বুঝিয়ে দিয়েছি। এরপরে গ নাম্বার কি বলছে দেখেন, উপরোক্ত তথ্যের আলোকে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তো আমি আপনাদেরকে শুধুমাত্র গ নাম্বারটি বুঝিয়ে দিব খুব সহজে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুব সহজে ব্যাংক সমন্বয় বিবরণী কি করতে পারবেন, সমাধান করতে পারবেন। এখন আসেন, আমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার আগে কিছু বিষয় জানতে হবে, যা আমি পূর্বের ভিডিওতে কি করছি, আলোচনা করছি। দেখেন, আমরা এখানে প্রথমত কি করব, ঘরটি করে নিব। আমরা এখানে লিখব তোহা অ্যান্ড সন্সের ব্যাংক সমন্বয় বিবরণী। এরপরে লিখে নিব আমরা 2022 সালের 1 ডিসেম্বর তারিখের জন্য। ঘর করব বিবরণ টাকা টাকা। এভাবে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর প্রতিটি অঙ্কের জন্য কি করব, ঘর করব। এরপরে দেখেন, আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী করতে যাব, তখন আমাদেরকে 4টি কথা অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। কোন 4টি কথা জানতে হবে তা আমি আপনাদের জন্য বোর্ডে লিখে রাখছি। দেখেন, আমরা এখানে প্রথমে যেটি লিখছি তা হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। এই কথাটি আমরা এখানে লিখে রাখছি। এরপরে লিখছি ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত। ভালো করে মনে রাখেন, প্রশ্ন যখন আমাদেরকে দিবে তখন তারা প্রশ্নের ভিতরে আমাদেরকে একটি উদ্বৃত্ত দিয়ে থাকে। এই উদ্বৃত্তটা আমাদের হতে পারে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত হতে পারে, অথবা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত হতে পারে, অথবা আরো দুইটি কথা থাকতে পারে। দেখেন, তারা বলতে পারে নগদান বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত, এরপরে বলতে পারে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। এভাবে আমাদেরকে 4টি কথা দিয়ে দিবে। তো কোন 4টি কথা দিলে, অর্থাৎ এই 4টি কথা দিলে আমরা কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী সমাধান করতে পারবো তার একটি সহজ টেকনিক আমি আপনাদের জন্য এখানে লিখে রাখছি। দেখেন, এখানে যদি আমাদেরকে কখনোই প্রশ্ন প্রথম দুইটি কথা দেখেন, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত, এই দুইটি কথা নিয়ে যদি আমাদের প্রশ্নটি শুরু হয়, তাহলে মনে করবেন এগুলো আমাদের সবসময় ডেবিট জের প্রকাশ করে। ভালো করে মনে রাখেন, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত, এগুলো দেওয়া থাকলে আমাদের সবসময় কোন জের প্রকাশ করবে, ডেবিট জের প্রকাশ করবে। এখন আসেন,
যদি ডেবিট জেড প্রকাশ করা তাহলে আমরা অঙ্কটি কিভাবে করব? ভালো করে মনে রাখেন, যদি এগুলো নিয়ে আপনাদের প্রশ্ন শুরু হয় তাহলে মনে করবেন আমি ব্যাংকের মতো হব। অর্থাৎ ভালো করে মনে রাখবেন, ব্যাংক যদি যোগ করে আমিও করব যোগ, আবার ব্যাংক যদি বিয়োগ করে আমিও করব কি বিয়োগ। ভালো করে এই নোটটি মনে রাখবেন, যদি এগুলো দেওয়া থাকে তাহলে আমি ব্যাংকের মতো হব। এরপরে কি বলছে দেখেন, নগদান বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত বলছে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। অর্থাৎ প্রথম দুইটি কথার বিপরীত কথা দিয়ে যদি অঙ্কটি শুরু হয় তাহলে এগুলো ক্রেডিট জেড প্রকাশ করবে। আর ক্রেডিট জেড যদি প্রকাশ করে তাহলে ব্যাংক আমার মতো হবে। অর্থাৎ আমি যদি যোগ করি ব্যাংক করবে যোগ, আর আমি যদি বিয়োগ করি ব্যাংক করবে বিয়োগ। এখানে আমি বলতে বোঝানো হচ্ছে আমানতকারী। আমানতকারী যদি যোগ করে ব্যাংক করবে যোগ, আমানতকারী যদি বিয়োগ করে তাহলে ব্যাংক করবে বিয়োগ। তো এগুলো মাথায় রাখলে আপনারা খুব সহজে কি করতে পারবেন, ব্যাংক সমন্বয় বিবরণী সমাধান করতে পারবেন। এখন আমাদের প্রশ্নের ভিতরে কি দেওয়া আছে দেখেন, আমাদেরকে যেহেতু গ নম্বর এখানে বলছে উপরোক্ত তথ্যের আলোকে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো, তাহলে অবশ্যই আমাদেরকে কি লাগবে, আগে একটি উদ্বৃত্ত লাগবে। তো উদ্বৃত্ত আমরা কোথা থেকে আনবো? প্রথমে আমাদেরকে প্রশ্নের উদ্দীপকে একটি জিনিস দেওয়া থাকবে, তা কি বলছে দেখেন, 2022 সালের 1 ডিসেম্বর তারিখে তোয়া অ্যান্ড সন্সের নগদ বইতে ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ 48,000 টাকা। ভালো করে মনে রাখেন, এখানে বলছে নগদ বই বলতে বোঝানো হচ্ছে নগদান বই মোতাবেক বলছে ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ ছিল 48,000 টাকা। এখানে চারটি কথার ভিতরে দেখেন তো কোন কথা, এখানে কথাটি কোথায় আছে? আমাদের এখানে কথাটি প্রথমে আছে, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। এখানে নগদ বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত বা পরিমাণ বলতে বোঝানো হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। এটি দিয়ে এখন আমরা কি করব, অঙ্কটি শুরু করব। তো ফার্স্ট কথাটি আপনারা এখানে কি করবেন, লিখে নেবেন। লিখবেন নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। এই কথাটি আপনারা অবশ্যই এখানে কি করবেন, লিখে নেবেন। দেখেন কত টাকা ছিল, 48,000 টাকা এটি ছিল। এরপরে আমাদের এখানে কিছু জিনিস যোগ হবে, সেজন্য আমরা এখানে যোগ কথাটি লিখে নিব। এরপরে আমাদের এখানে কিছু জিনিস বিয়োগ হবে, সেজন্য আমরা এখানে বিয়োগ কথাটি লিখে নিব। এই দুইটি কথা আমরা কি করব, এখানে লিখে নিব। কিছু জিনিস যোগ হতে পারে, কিছু জিনিস আমাদের কি হতে পারে, বিয়োগও হতে পারে, সেজন্য আমরা এই দুইটি কথা লিখে নিব। এখন আসেন অঙ্কটি সমাধান করার আগে আমাদেরকে বুঝতে হবে আমরা কিভাবে সমাধান করব। আমি একটু আগে বলছি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, যেহেতু এটা আমাদের প্রথম দুইটি কথার ভিতরে প্রথমটির ভিতরে আছে, তার মানে এটা আমাদের ডেবিট জেড প্রকাশ করে। আর ডেবিট জেড প্রকাশ করলে আমি ব্যাংকের মতো হব। অর্থাৎ এই অঙ্কটি হচ্ছে ব্যাংক যদি যোগ করে আপনি করবেন যোগ, ব্যাংক যদি বিয়োগ করে আপনি করবেন বিয়োগ। এই কনসেপ্ট কিন্তু আপনাদেরকে ভালো করে ধরে রাখতে হবে। এখন আসেন এখানে আমি আপনাদেরকে, অনেকে আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণ করতে যাই তখন আমরা দুইটি হাতকে একসাথে করে কি করি, অঙ্কটি করি। অর্থাৎ ব্যাংক যদি বিয়োগ করে আমি করি বিয়োগ, আবার ব্যাংক যদি যোগ করে অর্থাৎ উপরে যায় তখন আমরা করি কি যোগ। তো এইভাবে আমরা যখন পরীক্ষার খাতায় করতে যাই তখন আমরা কিন্তু দ্বিধার ভিতরে পড়ে যাই, অর্থাৎ বিভিন্ন সময় আমাদের গোলমিল হয়ে যায়। তো এটির জন্য আপনারা একটি টেকনিক মনে রাখতে পারেন, তা হচ্ছে আপনারা অবশ্যই খাতার ভিতরে বা কোনো একটি ফেজের মধ্যে আপনারা কি করতে পারেন, লিখে নিতে পারেন দুইটি কথা। একটি হচ্ছে ব্যাংক, আরেকটি হচ্ছে আমানতকারী। আমানতকারী, এখানে ভালো করে মনে রাখেন আমানতকারী যে বই প্রস্তুত করবে তা হচ্ছে নগদান বই, আর ব্যাংক যে বই প্রস্তুত করবে তা হচ্ছে পাস বই অথবা ব্যাংক বই, অর্থাৎ ব্যাংক যেটি তৈরি করে। এই দুইটি বই আপনারা অবশ্যই কি করবেন, ভালো করে মনে রাখবেন। এখন আসেন আপনি কাকে ফলো করবেন, আপনি ফলো করবেন ব্যাংকে। অর্থাৎ ব্যাংক যদি যোগ করে আপনি করবেন যোগ, ব্যাংক যদি বিয়োগ করে আমরা করব কি বিয়োগ, অর্থাৎ আমানতকারী করবে বিয়োগ। কারণ কেন, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, এটির কারণে। এখন আসেন কি করবেন, 1 তারিখ কি বলছে ভালো করে প্রশ্নটি সাথে রাখেন। বলছে 5,000 টাকা ও 8,000 টাকার দুইটি ইস্যুকৃত চেক 1 ডিসেম্বর তারিখের পরে পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়। ভালো করে মনে রাখেন, আমরা ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্ক করি 1 মাসের জন্য। আর এই ব্যাংক সমন্বয় বিবরণী 1 মাসের ভিতরে যত কিছু হবে তত কিছু আমরা কি করব, গণনা করব। আর অন্য কিছু কি করব না, গণনা করব না। এটা আপনাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। এখন আসেন দুইটি চেক ইস্যু করছে। চেক ইস্যু করে কে? চেক ইস্যু করে আমানতকারী, অর্থাৎ যিনি নগদান বই প্রস্তুত করে তিনি হচ্ছে আমানতকারী। এখন দুইটি চেক ইস্যু করার পরে আমানতকারী, অর্থাৎ ডিসেম্বর মাসে যখন আমানতকারী দুইটি চেক ইস্যু করে তখন ইস্যু করার সাথে সাথে সে তার হিসাব থেকে কি করে ফেলছে, টাকাটা বিয়োগ করে ফেলছে।
কিন্তু এখন আসেন ইস্যু কাকে করি, অর্থাৎ আমানতকারী কাকে ইস্যু করে? ইস্যু করে পাওনাদারকে। যে পাওনাদারকে আমি 2টি চেক ইস্যু করছি, ওই পাওনাদার এখনো ব্যাংকের নিকট, অর্থাৎ ডিসেম্বর মাসের ভিতরে এখনো ব্যাংকের নিকট যায় নাই। সে কি করছে? এই 2টি চেক নিয়ে ডিসেম্বর মাসের পরে ব্যাংকে যে কি করে? উপস্থাপিত হয়। এখন আমরা যেহেতু 1 মাসের অঙ্ক করি, সেজন্য আমাদেরকে অবশ্যই বিবেচনা করতে হবে ডিসেম্বর মাসের ভিতরে ব্যাংক কিছু করছে কিনা। এটি যদি ডিসেম্বর মাসের ভিতরে ব্যাংক কিছু করে, অর্থাৎ ব্যাংক যদি ডিসেম্বর মাসের ভিতরে বিয়োগ করে, তাহলে ব্যাংকও আমার মতো ঠিক আছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, ব্যাংক কিন্তু ডিসেম্বর মাসের ভিতরে এখনো টাকাটা কি করে নাই? পরিশোধ করে নাই। ব্যাংকে এই 2টি চেক উপস্থাপিত হয়েছে ডিসেম্বর মাসের পরে। যেহেতু এটি ডিসেম্বর মাসের পরে হয়েছে, তার মানে ব্যাংক ডিসেম্বর মাসে এখনো কিছু করে নাই। তার মানে ব্যাংক আছে কোথায়? প্লাসে। আর আমানতকারী আছে কোথায়? বিয়োগে। অর্থাৎ আমানতকারী ডিসেম্বর মাসে 2টি চেক ইস্যু করে সে বিয়োগে আছে। তার নগদান বই থেকে টাকাটা বিয়োগ করে ফেলছে। কিন্তু ব্যাংক এখনো কিছু করছে? ব্যাংক কিন্তু ডিসেম্বর মাসে এখনো কিছুই করে নাই। ব্যাংক আছে কোথায়? প্লাসে। এখন আসেন, এই এন্ট্রিটি কি যোগের ঘরে বসবে নাকি বিয়োগের ঘরে বসবে? কিভাবে বুঝবো? এখন আপনি কাকে ফলো করেন দেখেন। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, অর্থাৎ আমি ব্যাংকের মতো হব। যেহেতু এখনো ব্যাংক ডিসেম্বর মাসের ভিতরে এখনো বিয়োগ করে নাই, মানে প্লাস আছে, তার মানে আমাকে এন্টিটি অবশ্যই প্লাসে করে বসাতে হবে, কারণ আমি ব্যাংকের মতো হব। সেজন্য আমরা এখানে এক কথাটি লিখে নিব। লেখার পরে আপনারা এখানে কথাটি লিখতে পারেন, চেক ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এই কথাটি লিখে নেবেন। এই কথাটি আপনারা এখানে লিখে নেবেন, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। এই কথা লেখার পর আপনারা এখানে লেখেন, এখানে যেহেতু আমরা এখানে লিখব 1, এটি লিখে নিব। তো কত হাজার টাকা? দেখেন আমাদের প্রথম চেকটি ছিল 15,000 টাকা, 5,000 টাকা। আমাদের প্রথম চেকটি ছিল কত? 5,000 টাকা। পরের চেকটি ছিল আমাদের কত? 8,000 টাকা। এই 2টি চেকের টাকা আমরা কি করব? এখানে যোগ করে বসিয়ে দিব। তাহলে আমাদের এখানে আসবে 13,000 টাকা। আশা করি আপনারা এই এন্টিটি বুঝতে পারছেন। দ্বিতীয়টি কি বলছে দেখেন। বলছে 10,000 টাকা ও 12,000 টাকার 2টি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, কিন্তু প্রথম চেকটি এখনো আদায় হয়নি। এখানে আপনাদেরকে বুঝতে হবে, আদায়ের জন্য যদি চেক জমা দেয়, তাহলে আমানতকারী তার নগদান বই কি করে? টাকা যোগ করে ফেলে। দেখেন আমানতকারী যখন প্রথম চেক 10,000 টাকা ছিল, এরপরে দ্বিতীয় চেক ছিল 12,000 টাকা। এই 2টি চেক যখন সে ব্যাংকে জমা দেয়, অর্থাৎ আদায়ের জন্য জমা দেয়, তখন আমানতকারী তার নিজের হিসেবে 22,000 টাকা কি করে ফেলছে? যোগ করে ফেলছে। যোগ করার পরে দেখেন ব্যাংক কি করছে? প্রথম চেকটি এখনো আদায় করে নাই। তার মানে এখানে যে 12,000 টাকার দ্বিতীয় চেক আছে, ব্যাংক তার ঘরে এই 12,000 টাকা যোগ করছে। তার মানে এখানে আপনি খেয়াল করেন, ব্যাংকের মধ্যে আর আমানতকারীর মধ্যে একটা গড়মিল সৃষ্টি হয়েছে। কত টাকার গড়মিল সৃষ্টি হয়েছে? তা হচ্ছে 10,000 টাকার গড়মিল সৃষ্টি হয়েছে। কারণ কেন? আমানতকারী 22,000 টাকা যোগ করছে, আর ব্যাংক 12,000 টাকা যোগ করছে। ব্যাংক কিন্তু এখনো প্রথম চেকটি কি করে নাই? আদায় করে নাই। তার মানে এখানে আমানতকারী বেশি 10,000 টাকা যোগ করে ফেলছে। এখানে ভালো করে বুঝতে হবে, আমানতকারী কত টাকা বেশি যোগ করছে? আমানতকারী যোগ করছে 10,000 টাকা। এখন আমরা কার মতো হব? আমরা হব ব্যাংকের মতো। কার মতো? অঙ্কটি হচ্ছে ব্যাংকের মতো হব। ব্যাংকে এখানে 10,000 টাকা যোগ করছে? যোগ করে নাই। যেহেতু ব্যাংক এখনো 10,000 টাকা যোগ করে নাই, তার মানে ব্যাংক কম আছে। কম মানে হচ্ছে বিয়োগ। আর যদি ব্যাংক বিয়োগে থাকে, তাহলে আমরা যদি এখন ব্যাংকের মতো হয়, তাহলে এই 10,000 টাকা এখন আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। অর্থাৎ এটিকে আমাদেরকে বিয়োগের ঘরে লিখতে হবে। ভালো করে মনে রাখেন, ব্যাংক যদি বিয়োগ করে, আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। আর এখানে যেহেতু নগদান বই বেশি যোগ করে ফেলছে, এখন আমাদেরকে ব্যাংকের মতো হতে হবে। তার মানে আমাদেরকে অবশ্যই ব্যাংকের মতো হতে হবে। এই এন্ট্রিটাকে আমাদের বিয়োগের ঘরে বসাতে হবে। এটা একটু ভালো করে বুঝতে হবে। এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, তা হচ্ছে 12,000 টাকা কেন আমরা এখানে বসাবো না? কারণ নগদান বইও 12,000 টাকা লেখা হয়েছে, ব্যাংকের বইও 12,000 টাকা লেখা হয়েছে। যেহেতু 2টি বইয়ের ভিতরে 12,000 টাকা লেখা হয়েছে, তখন 12,000 টাকার কোনো কাজ হবে না। গড়মিল যত টাকা, তত টাকারই কি করতে হবে? আমাদেরকে এখানে বসাতে হবে। তো গড়মিল 10,000 টাকা। 10,000 টাকা আমানতকারী বেশি যোগ করে ফেলছে, আর ব্যাংক যেহেতু এখনো যোগ করে নাই, ব্যাংক আছে বিয়োগে, সেজন্য আমরা যেহেতু ব্যাংককে অনুসরণ করি, আমাদেরকে এখন এই এন্টিটি বিয়োগের ঘরে বসাতে হবে। সেজন্য আমরা এখানে লিখে ফেলবো 2 ব্যাংকে, এখানে আমরা কথাটি লিখে নেব, ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি। তো আমরা এখানে লিখে নিব 2। এটি লেখার পরে কত হাজার টাকার চেক আদায় হয়নি? 10,000 টাকার চেক আদায় হয়নি। 12,000 টাকা কিন্তু হয়ে গিয়েছে। আশা করি আপনারা এই এন্টিটিও বুঝতে পারছেন। এরপরে 3 নম্বর বলছে, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসেবের অর্থ আদায় 6,000 টাকা যা নগদানভুক্ত হয়নি। ভালো করে মনে রাখেন, ব্যাংক প্রাপ্য হিসেবের অর্থ আদায় করছে। প্রাপ্য হিসেব কি? মানে দেনাদার। দেনাদার থেকে ব্যাংক টাকা আদায় করছে।
ব্যাংক দেনাদার থেকে আদায় করে ব্যাংক তার নিজের হিসেবে টাকার পরিমাণ কি করে ফেলছে, যোগ করে ফেলছে। ভালো করে মনে রাখেন, ব্যাংক যদি প্রাপ্য হিসেবের থেকে টাকা আদায় করে তখন ব্যাংক তার বইতে কি করে ফেলে, যোগ করে ফেলে। যোগ করার ফলে এখন নগদান বইতে কি করা হয়নি, দেখেন বলছে নগদান ভুক্ত হয়নি, অর্থাৎ নগদান বইতে এটি এখনো কি করা হয়নি, লেখা হয়নি। তার মানে ব্যাংক করছে যোগ, আর নগদান বই যেহেতু কিছু করেনি তার মানে নগদান বই আছে কি, বিয়োগে আছে। সেজন্য নগদান বই এখনো কাকে অনুসরণ করবে, ব্যাংককে অনুসরণ করবে। আমরা বলছি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, এটি থাকলে আমরা ব্যাংকের মতো হব। যেহেতু আমাদেরকে এখন ব্যাংকের মতো হতে হবে, তাহলে আমাদেরকে এন্টিটি করতে হবে যোগ। সেজন্য আমরা এখানে লিখে নিব 3 নাম্বারটা। এখানে লিখে নেব ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসেবের অর্থ আদায় যা নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি বা লেখা হয়নি, এটি আমরা লিখে নেব। লেখার পর আমরা এখানে লিখব 3 নাম্বারটা। 3 নাম্বার লেখার পরে কত হাজার টাকা আমাদের এখানে আদায় হয়নি, আদায় হয়েছে ব্যাংক কর্তৃক 6,000 টাকার প্রাপ্য হিসেবের কি হয়েছে, অর্থ আদায় করা হয়েছে। এন্টিটি আমরা এভাবে লিখে নিব যোগের ঘরে। বলছে ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে 15,000 টাকা, কিন্তু বইতে লেখা হয়নি, অর্থাৎ বইতে লিপিবদ্ধ হয়নি বলতে নগদান বইতে লেখা হয়নি। এখন খেয়াল করেন, ব্যাংক বিনিয়োগের সুদ, অর্থাৎ আমি যেখানে বিনিয়োগ করছে ব্যাংক কি করছে, ওই বিনিয়োগের উপর আমার যে সুদ ছিল তা নিজে আদায় করে নিছে। তখন ব্যাংক যদি বিনিয়োগের সুদ আদায় করে তখন তার বইতে সে কি করে, নগদান বই তার ব্যাংক বইতে সে কি করে ফেলছে, টাকাটা যোগ করে ফেলছে। কিন্তু আমার বইতে লিপিবদ্ধ হয়নি বলতে যেহেতু নগদান বই, অর্থাৎ আমানতকারী এখনো কিছুই করেনি, তার মানে আমানতকারী আছে কোথায়, বিয়োগে। এখন দেখেন আপনি কার মতো হবেন, আমরা যেহেতু এই অঙ্কটা ব্যাংকের মতো হব, আর যেহেতু ব্যাংক যোগ করছে তাহলে এই এন্টিটি আমাদের কি করতে হবে, যোগের ঘরে বসাতে হবে। সেজন্য আমরা এখানে লিখে নিব 4 নাম্বারটা। এই কথাটি আমরা এখানে লিখে নিব ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। তো কত, 4 নাম্বারটি, যেহেতু আমরা এখানে 4 দিব, দেওয়ার পরে আমরা এখানে দেখবেন কত হাজার টাকা, 15,000 টাকা ছিল, সেজন্য আমরা এখানে 15,000 টাকা লিখে ফেলবো। আশা করি এন্টিটিও বুঝতে পারছেন। 5 নাম্বার কি বলছে, বলছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 2,500 টাকা ও ধার্যকৃত চার্জ 600 টাকা যা নগদানভুক্ত হয়নি, অর্থাৎ নগদান বইতে লেখা হয়নি, এটি আমাদেরকে বুঝিয়েছে। এখন ভালো করে মনে রাখেন, আমরা যে ব্যাংকে হিসাবটি খুলছি ওই হিসাবে যখন আমাদের টাকাগুলো জমা থাকে, ওই জমাকৃত টাকার উপর ব্যাংক আমাদেরকে একটি সুদ দেয়। আর সুদ দিলে যেহেতু এটি আমার আয় হয়, তখন ব্যাংক কি করে, আমার ব্যাংক হিসাবের সাথে ওই সুদের টাকাটা সবসময় যোগ করে ফেলে। এখানে মঞ্জুরকৃত সুদ বলতে বোঝানো হচ্ছে সুদ আমার জন্য কি হয়েছে, আয় হয়েছে। এখন খেয়াল করেন, ব্যাংক যদি মঞ্জুরকৃত সুদের টাকা যোগ করে ফেলে তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, অবশ্যই যোগ করতে হবে। কারণ এখানে আমাদেরকে শেষে বলছে নগদান বইতে এখনো কি করা হয়নি, লেখা হয়নি বা নগদানভুক্ত হয়নি। যেহেতু নগদানভুক্ত হয়নি তার মানে আমানতকারী এখনো নগদান বইতে কি করে নাই, কিছুই করে নাই, তার মানে নগদান বই আছে বিয়োগ। আর আমরা এখন কাকে অনুসরণ করব, আমরা ব্যাংককে অনুসরণ করব। ব্যাংক যেহেতু এন্টিটি যোগ করছে তার মানে আমাদেরকে মঞ্জুরকৃত সুদের টাকাটা এখানে কি করতে হবে, যোগ করতে, যোগের ঘরে বসাতে হবে। সেজন্য আমরা এখানে 5 নাম্বারটা লিখে নিব। লিখবে এখানে এই কথাটি আমরা এখানে লিখে নিব 5। দেওয়ার পর আমরা এখানে লিখব কত টাকা, 2,500 টাকা মঞ্জুরকৃত সুদ ছিল। এরপরে আমাদেরকে এই অঙ্কেরই 5 নাম্বার আরেকটি জিনিস বলছে, তা হচ্ছে ধার্যকৃত ব্যাংক চার্জ 600 টাকা যা নগদানভুক্ত হয়নি। এখানে ধার্যকৃত চার্জ বলতে বোঝানো হচ্ছে আমরা যে ব্যাংকের নিকট একটি হিসাব খুলছি, এই হিসাব খোলার জন্য ব্যাংক আমাদের নিকট থেকে একটি সার্ভিস চার্জ কর্তন করে। অর্থাৎ সার্ভিস চার্জ বলতে বোঝানো হচ্ছে এটি আমাদের জন্য একটি ব্যয়, অর্থাৎ আমার অ্যাকাউন্ট থেকে টাকার পরিমাণ কেটে নেয়। আর ব্যাংক যদি আমার টাকার পরিমাণ কেটে নেয় অবশ্যই আমার ব্যাংকের সম্পদের পরিমাণ কমে যাবে। তখন ব্যাংক তার নিজের হিসাব থেকে ধার্যকৃত চার্জটা কি করে ফেলে, বিয়োগ করে ফেলে। তার মানে আমি নগদান বই, আমি কিন্তু বাসায় বসে এখনো এটি জানি না যে ব্যাংক যেহেতু বিয়োগ করছে, যেহেতু ব্যাংক এখানে বিয়োগ করে ফেলছে, আমি কিন্তু বাসায় বসে এখন নগদান বই এখনো কিছুই করে না, তার মানে নগদান বই আছে কোথায়, প্লাসে। আর আমরা কাকে অনুসরণ করব, ব্যাংকে। ব্যাংক যেহেতু বিয়োগ করছে তার মানে এই এন্টিটা আমাদেরকে কি করতে হবে, বিয়োগ করে বসাতে হবে। তো আমরা এখানে 5 নাম্বারটি লিখে নেব। তো 5 নাম্বার আমরা এখানে দেব কত টাকা, 600 টাকা ছিল। এখন আমরা কি করব, যোগের গুলোকে যোগ করে নেব। তো আমাদের এখানে যোগের যত টাকা ছিল সবগুলোকে আমরা যোগ করব। যোগ করলে আমাদের এখানে আসবে, 34,500 টাকা। এই 34,500 টাকা আমরা এখানে বসাবো। বসানোর পরে আমরা উপরে যে টাকাগুলো আছে তার সাথে যোগ করে ফেলবো। তাহলে আমাদের এখানে আসবে 84,500 টাকা। এই 84,500 টাকা থেকে এখন আমরা বিয়োগের টাকাগুলো কি করে ফেলবো, বিয়োগ করে ফেলবো। তো আগে বিয়োগের মোট টাকা কত তা বের করে নিব। মোট টাকা হচ্ছে 10,600 টাকা। এটিকে আমরা কি করব, এখন উপরের টাকাগুলো থেকে বিয়োগ করে ফেলবো। বিয়োগ করলে আমাদের এখানে কত আসে দেখেন, 73,900 টাকা। এই 73,900 টাকা যখন আমাদের বের হয়ে যাবে তখন আমরা এখানে শেষে একটি কথা লিখব। কোন কথা লিখব, আমরা এখানে লিখে নিব নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত যেহেতু আমাদের উপরে আছে, তখন আমরা নিচে লিখে নিব ব্যাংক বই মোতাবেক
ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, এই কথাটি আমরা এখানে লিখে নিব। অর্থাৎ উপরে যে কথাটি দেওয়া থাকবে তার বিপরীত কথাটি আমরা নিচে লিখে নিব। ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, এই কথাটি আমরা নিচে লিখে নিব। তো এভাবে সাধারণত আমাদেরকে ব্যাংক সমন্বয় বিভিন্ন অঙ্কগুলো সমাধান করতে হবে। যদি আপনাদের এই অঙ্কের ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এই অধ্যায় থেকে আরো কিছু কঠিন প্রশ্ন সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকিয়ে রব। সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।